নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আমরা তোমাদের কথা দিয়েছিলাম এবং কথা মতো কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক যে ম্যাথ দেওয়া শুরু করে দিয়েছি এবং সেখানে প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে এভারেজ অর্থাৎ গড়। তার পার্ট 1 কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমি বলেছিলাম প্রথম দিকে একটু ইজি থাকবে, তারপরে মডারেট টু হার্ডের দিকে আমরা যাব। তো যারা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, দেখো আর একটা কথা বলে দিই, পার্ট 2 দেখার আগে অবশ্যই যারা যারা পার্ট 1 দেখোনি তারা কিন্তু আগে পার্ট 1 দেখে নিয়ে কিন্তু তারপরে পার্ট 2তে আসবে। তবে তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার পড়ানোর আমি যে টেকনিকে পড়াই, মানে যেভাবে তোমার গড় এভারেজের অঙ্কগুলো করাই সেটা কিন্তু ধরতে পারবে তখনই। শুধুমাত্র পার্ট 2 দেখে কিন্তু তুমি নাই বুঝতে পারো, কিন্তু যারা পার্ট 1 দেখে পার্ট 2 দেখবে তারা কিন্তু সহজেই জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, তো আর বেশি কথা বাড়ালাম না, তো চলো আজকে পার্ট 2 আমরা এভারেজ শুরু করি। চলো দেখো, আর যে বিষয়গুলোর উপর আমি করব অর্থাৎ 20টা চ্যাপ্টারের উপর আমরা কিন্তু করব, যেটা হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের কি গড় নিয়ে এখনও চলছে। তো পার্ট 2 এটার আমি চেষ্টা করব দেখব যে পার্ট 3 আনা যায় কিনা, কেননা আরও কিছু অঙ্ক আছে যেগুলো সিজিএল, হ্যাঁ, ইউপিএসসি লেভেলেও কিছু অঙ্ক আসে। তো অত দূর না গেলেও তো মোটামুটি সিজিএল পর্যন্ত তোমার কিন্তু কভারেজ হয়ে যাবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 63 রান করায় তার গড় স্কোর 2 বৃদ্ধি পায়। 12তম ইনিংসের পর তার রানের গড় স্কোর কত হবে? তাহলে দেখো, আমি যদি বলি 12তম ইনিংস করার মানে 12তম ইনিংসে বলেছে 63 রান করেছে, তাহলে আমি ধরে নিলাম সেই ব্যাটসম্যান 11তম ইনিংসে করেছে এক্স রান। ঠিক আছে, তাহলে 11তম ইনিংসে যদি এক্স রান করে, মানে গড় 11 রানের গড় যদি এক্স হয়, তাহলে 11তম ইনিংসে মোট রান কত করেছে? অবশ্যই 11x। ক্লিয়ার? তাহলে 11x হচ্ছে 11তম ইনিংসে তার মোট রান, প্লাস 12তম ইনিংসে সে করেছে 63 বাই, এটা হচ্ছে মোট 12তম ইনিংসে মোট রান তার, বাই কত? বাই 12, এইটা তার গড় রান। এবার গড় রান কী বলেছে? গড় রান আগে ছিল এক্স, গড় রান কী বলেছে? 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে x+2, এই হচ্ছে তোমার এই সমীকরণটা হবে। এবার এই সমীকরণ সলভ করলেই কিন্তু অঙ্ক কমপ্লিট। দেখো তাহলে কি এখানে 11x প্লাস 63, ও প্লাস এটা, ওকে 11x। আচ্ছা জাস্ট 1 মিনিট, আর এটা পেনটা একটু ডিস্টার্ব করছে। ওকে দেখো, তাহলে 11x প্লাস 63 ইকুয়াল টু, কোনাকুনি গুণ করতে হয়, ইকুয়াল টু 12x, তোমার হচ্ছে 12 দুগুণে 24 প্লাস 24। তাহলে 11x আর 12x আমি যদি এইদিকে করি, 12 এটাকে এইদিকে আনি, বা মনে করো আমি 12xকে এইদিকে আচ্ছা ঠিক আছে, তাহলে 11x মাইনাস 12x ইকুয়াল টু 24 মাইনাস 63। এইদিক ওইদিক চেঞ্জ করলে তোমরা জানো সাইন চেঞ্জ হয়, তাহলে মাইনাস এখানে এক্স ইকুয়াল টু তোমার 63 থেকে যদি তোমার 24 বাদ দিই, অর্থাৎ 20 আগে বাদ দাও, তার মানে কত হয়? 20 বাদ দিলে 43, 43 থেকে 3 বাদ দাও, আর এদিকে 1 অর্থাৎ 39, তার মানে 39, দ্যাট ইজ মাইনাস 39। তো মাইনাস মাইনাস কেটে গেলে তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার না, দেখো আমাকে বলেছে এটা 39 কী বেরিয়েছে? 39 বেরিয়েছে 11তম ইনিংসের যে রানটা, 11তম ইনিংসের গড় রান হচ্ছে 39। এবার বলেছে তাহলে 12তম ইনিংসের পর রানের গড় কত হবে? তাহলে গড় রান যেহেতু 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 12তম ইনিংসের রানের গড় কত হবে? 39 প্লাস 2, দ্যাট মিন্স 41। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 39ও কিন্তু অপশানে ছিল, কিন্তু ভুল করে যে 39 করে আসবে তারই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কেননা তোমাকে চেয়েছে 12তম ইনিংসের পর তার রানের গড় স্কোর কত হবে। তাহলে 11তম ইনিংসেও যদি 39 হয় রানের গড়, তাহলে আর 2 বাড়বে 12তম ইনিংসে, তো রানের গড় হবে 41। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার এই অঙ্কটাই তুমি শর্টে কীভাবে করবে। আমি তো এটা ক্যালকুলেশন দেখিয়ে দিলাম যে দেখো একটা অঙ্ক করতে গেলে যদি নর্মাল ওয়েতে করো তাহলে কতটা টাইম লাগে। এবার তুমি আমি যে অ্যাডভান্স লেভেলটা শেখাচ্ছি সেটাই কোনটুকু টাইম লাগে তোমরা এবার ভালো করে দেখো। আমাকে বলেছে যে 12তম ইনিংসে সে রান করেছে কত? 63। তাহলে আমি 12তম ইনিংসে রান সে করেছে 63। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 12তম ইনিংস ভালো করে বুঝবে, কিন্তু 12তম ইনিংসে রান করেছে 63 এবং তার ফলে 2 করে বেড়েছে। তাহলে এই যে 2 করে রান বেড়েছে, মানে 11তম ইনিংসের রানগুলোকে 2 করে বাড়িয়েছে কে? এই 12তম ইনিংস।
কথাটা বুঝলি কি না? 12তম ইনিংসে সে 63 রান করার ফলেই তো তার 2 করে স্কোর বেড়েছে। তাহলে সে 11তম ইনিংস পর্যন্ত প্রত্যেকটা রানকে 2 করে বাড়িয়েছে, মানে প্রত্যেক ইনিংসে 2 করে বাড়িয়েছে। তাহলে সেইটা আমি বাদ দেব। আমি যদি তোমার চাই, মানে 11তম ইনিংস চাই, ক্লিয়ার? বুঝতে পারলে? সেই রানটা আমি বাদ দেবো। তাহলে 63 থেকে যদি 11 ইন্টু 2, কেন 2 করে বৃদ্ধি করেছে তাই 11তম ইনিংস যদি বাদ দিই তাহলে কত থাকে? 22 বাদ দিলে কত? 1 আর হচ্ছে তোমার 22 হবে। তো 22 থেকে 63 থেকে 22 বাদ দিলে হবে 41। অর্থাৎ 12তম ইনিংসের শেষে তার রানের গড় হবে 41। তো তুমি এইভাবেও কিন্তু অঙ্কটা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারো, এত সমীকরণ না বানিয়েও। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে 12টি সংখ্যার গড় 20। 12টি সংখ্যার গড় 20, প্রথম 5টি সংখ্যার গড় 18 এবং শেষ 6টি সংখ্যার গড় 22 হলে ষষ্ঠতম, এটা অ্যাকচুয়ালি 6তম মানে হচ্ছে ষষ্ঠতম সংখ্যাটি কত? তো এটা নর্মালি অঙ্কটা কী করবে যে 12টি সংখ্যার 5টি সংখ্যার গড় 18, তাহলে 5টি সংখ্যার গড় হচ্ছে 18, তার মানে 5টি সংখ্যার সমষ্টি কত? 5 18 এবং 90। ক্লিয়ার? যেটা করতে দেখো আমি দেখাচ্ছি এটাই, যে তোমরা যদি এই ওয়েতে করো তাহলে কতটা টাইম লাগে। তো 6টি সংখ্যার গড় 22, তার মানে 6 ইন্টু 22 মানে কত? 132। তাহলে এবার তোমরা কী করবে? এই যে 5টি সংখ্যা আর 6টি সংখ্যার গড় এই দুটো যোগ করবে। যোগ করলে কত হয়? 2 9 9 আর 3 কত হয়? 2 আর 1 আর 1 2, অর্থাৎ 222। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে টোটাল যে 5টা সংখ্যা আর 6টা সংখ্যা, এই সংখ্যার টোটাল, মানে প্রথম 5টি আর শেষ 6টা। তার মানে কিন্তু সেই 12টা, একটা সংখ্যা দুবার ধরা হলো। বুঝতে পারছো তো? তাহলে 222 হলো। এবার টোটাল যে গড়টা, টোটাল কত? 12 ইন্টু 20, 12 ইন্টু 20 হচ্ছে টোটাল গড়, তার মানে 240। 12 দুগুণে 24, 240। তাহলে 240 থেকে তুমি যদি এই 222 বাদ দাও, 240 থেকে যদি তুমি 222 বাদ দাও তাহলে কত পাচ্ছ? তোমার হচ্ছে 8, হাই থাকলো আমার 1, 2 এর 1 3, 1 1 আর 2। দ্যাট মিনস এই যে 18 যে সংখ্যাটা, এই 18 সংখ্যাই হচ্ছে মানে ষষ্ঠতম সংখ্যা। তাহলে এইভাবেও তুমি অ্যান্সার করতে পারো। কিন্তু আমি বলবো তোমরা এইভাবে গেলে দেখো, এই যে গুণটা, আমি মানলাম এই অঙ্কটা ছোট, কেননা খুব কাছাকাছি নাম্বার, তাই তুমি গুণ করে ফেলবে। কিন্তু এই অঙ্কগুলো, মানে এই নাম্বারগুলো যদি বড় হতো তাহলে তুমি গুণ করতে টাইম লাগতো কি না? সেই জায়গা থেকে সেই সময়টাকে বাঁচানোর জন্য তোমাকে ভাবনাটা একটু অন্যভাবে ভাবতে হবে। কী ভাববে? দেখো, 5টি সংখ্যার, ভালো করে বুঝবে, আমার 12টি সংখ্যার গড় দিয়েছে 20। এবার বলছে প্রথম 5টি সংখ্যার গড় 18। তাহলে কত অ্যাকচুয়ালি, এই যে প্রথম 5টি সংখ্যার গড় বলেছে 18, তাহলে 20 থেকে কত গড়ে কত কমেছে? 2 করে কমেছে। তাহলে একটার ক্ষেত্রে 2 কমেছে, তাহলে 5টা সংখ্যার ক্ষেত্রে কত কমেছে? -10। যেহেতু কমেছে তাই তুমি -10 লিখবে। আবার শেষ 6টি সংখ্যার গড় 22, তাহলে 20 থেকে 2 বেড়েছে। একটা সংখ্যার জন্য গড় বেড়েছে 2, তাহলে 6টা সংখ্যার জন্য গড় কত বেরোবে? বাড়বে হচ্ছে 12, 6 দুগুণে 12। তাহলে ওভারঅল অ্যাকচুয়ালি কী হলো? 2 বাড়লো, ওভারঅল বাড়লো। কিন্তু আমার গড় কত আছে? গড় হচ্ছে 20, বেড়েছে, ওভারঅল বেড়েছে 2, তার মানে অ্যাকচুয়ালি গড় কত হবে? যে ষষ্ঠতম সংখ্যা সেটা কিন্তু বিয়োগ করতে হবে। যদি বাড়ে তাহলে মনে রাখবে বিয়োগ করতে হবে, আর যদি কমে তাহলে যোগ করতে হবে। ওভারঅল, এটা তো ওভারঅল যদি বাড়ে, আমার যদি দুটো মিল করে ওভারঅল বেড়ে যায়, তার মানে ওই মানটা তোমাকে বাদ দিতে হবে, যে মানটা পড়ে থাকবে, মানে ষষ্ঠতম সংখ্যা। তাহলে ষষ্ঠতম সংখ্যার গড় কত হবে? 20 - 2 দিয়ে 18। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারো, কোনো রকম ক্যালকুলেশন ছাড়া। চলো পরবর্তী কোশ্চেন দেখো। তো এই কারণেই বলছি, যারা আমার এই লেভেলটা ধরতে পারছো তো ভালো, আর যারা এখনও তোমাদের অসুবিধা হচ্ছে যে কী টেকনিকে বলছি, তো তারা পার্ট 1 দেখে তারপরে পার্ট 2 দেখো, দেখবে সব বুঝতে পারবে। 11টি ম্যাচের একটি গ্রুপে রোহিত শর্মার গড় রান করে 85, মানে 11টি ম্যাচ হয়েছে, তার একটা গ্রুপে রোহিত শর্মা গড় রান করে 85। ওকে, প্রথম চারটি ম্যাচে তার গড় রান 72 এবং শেষ 6টি ম্যাচে তার গড় রান 90। শেষ ম্যাচে রোহিত শর্মার রান কত ছিল? আচ্ছা, এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, কেননা সেম অ্যাজ তোমার হচ্ছে 2, আমি 2 যেভাবে করালাম ঠিক 3টা একদম সেম টু সেম। তো 3 নম্বরের অঙ্কটা আমরা দেখব তুমি কতটা পারছো, কতটা শিখছো, এই কারণে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি তবুও নেক্সট যে সেশন আনবো, বা নেক্সট যে ম্যাথের উপর যে চ্যাপ্টারই আনি না কেন, বা পার্ট 3 আনি কি না কেন, সেটা আমি দেখব। যদি পার্ট 3 আনার প্রয়োজন হয় তাহলে আনবো, সেখানে আমি এই যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো করিয়ে দেবো। তবুও তোমরা চেষ্টা করবে হোমওয়ার্কগুলো করার এবং কমেন্টে জানাবে কত অ্যান্সার হলো।
পরবর্তী কোশ্চেন দেখো, 8টি পর্যবেক্ষণের মানে 8টা পর্যবেক্ষণ আছে এখানে, 8 হচ্ছে সংখ্যা, ওকে। তো 8টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 25.5, কিন্তু লক্ষ্য করে দেখা গেল 2টি পর্যবেক্ষণ ভুল নেওয়া হয়েছে। একটি পর্যবেক্ষণ তার প্রকৃত মানের থেকে 14 বেশি। ক্লিয়ার? তার মানে দেখো একটা পর্যবেক্ষণ বলেছে তার প্রকৃত মানের থেকে 14 বেশি, তাহলে আমি কী লিখতে পারি, +14। এবার আমি আর নর্মাল ওয়েতে যাব না, আমি কিন্তু অ্যাডভান্স মেথডে করে দিচ্ছি এবার, কেন তোমরা নর্মাল করে নিও, কিন্তু অ্যাডভান্সটা যদি একবার শিখে নাও না, এর মতো জাদু মানে অঙ্কের জাদু চলে আসবে একদম। তো চলো দেখো, তাহলে প্রকৃত মানের থেকে 14 বেশি। আচ্ছা, অপর একটি পর্যবেক্ষণ 13-র পরিবর্তে 31 নেওয়া হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি মানটা কত? অ্যাকচুয়ালি মানটা 31 থেকে 13 বাদ, তাই কি না? আর 13-র পরিবর্তে 31 নেওয়া হয়েছে, তাহলে অ্যাকচুয়াল মানটা কত? 13-র পরিবর্তে 31 বাদ। তাহলে তোমার এখানে ক্যালকুলেশন করে কত হলো? তোমার যদি এখানে 31 থেকে 10 বাদ দিই তাহলে হবে 21, 21 থেকে 3 বাদ দিলাম, তার মানে হচ্ছে 1 বাদ দিলে 20, 18, তাহলে 18 আর 24 কত হবে? 18 আর 24 হচ্ছে 8 আর 4 12, তার মানে 32। তাহলে এই যে 32 মানটা বেরোলো, এটা অ্যাকচুয়ালি কী? এটা অ্যাকচুয়ালি অতিরিক্ত মান। এই যে 8টি পর্যবেক্ষণের গড় ছিল 25.5, তার মধ্যে যে 2টো পর্যবেক্ষণ মানে নেওয়া হয়েছে সেটা ভুল নেওয়া হয়েছে, এবং ভুল নেওয়ার ফলে 32 মান অ্যাকচুয়ালি অতিরিক্ত হয়ে গেছে। তাহলে এই যে 32 মান আমাকে 8টা পর্যবেক্ষণের মধ্যে ভাগ করে দিতে হবে, আর তাই কি না? আমার তো 32, এটা তো ওই যে ভুল দুটো মান, সেটা 32 হচ্ছে সমষ্টি, 32 হচ্ছে সমষ্টির মান। কোন দুটো? ওই দুটো ভুল নেওয়ার ফলে তাদের এক্সট্রা মান আমার 32 চলে এসছে। তাহলে এক্সট্রা মানটাকে আমাকে 8টা ভাগে তো ভাগ করে দিতে হবে, তবেই তো প্রকৃত, এই যে বলেছে তবে 8টি পর্যবেক্ষণের প্রকৃত গড় কত হবে, তবেই তো প্রকৃত গড় পাবো। তাহলে আমরা কি করব, এই 32কে তোমরা কত দিয়ে ভাগ করবে? 8 দিয়ে। তাহলে প্রত্যেকে কত কত করে পাবে? 4 করে। তাহলে 4 করে, সরি এটা তো বেশি, তার মানে কী করতে হবে? বিয়োগ করতে হবে। আমি বলেছি বেশি হলে বিয়োগ করতে হয়, তাহলে 4 করে বিয়োগ করতে হবে, 4 করলে বিয়োগ করলে 21.5। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাডভান্স মেথডের মানে সুবিধাটা কোথায়। এটা বোঝাতে তোমাদের টাইম লাগছে, কিন্তু যদি একবার তোমরা ধরে নাও অঙ্কগুলোকে, দেখবে রকেটের গতিতে অঙ্ক করছো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, একটি স্কুলে 180 জন ছাত্রছাত্রীর গড় ওজন 50 কেজি। এদের মধ্যে ছেলেদের, আচ্ছা এটা গড় ওজন না, এটা গড় ওজন হবে, এটা মিস্টেক হয়েছে। ছেলেদের গড় ওজন হচ্ছে 60 কেজি এবং মেয়েদের গড় ওজন হচ্ছে 45 কেজি। ক্লিয়ার? আচ্ছা এখানে বলেছে কি, ওই স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যা কত। দেখো এই টাইপের অঙ্ক দিলে, এই যে কোনো স্কুলে ছেলে ও মেয়ে এরকম পরিমাণ দেওয়া আছে, তাদের সংখ্যা চেয়েছে, বা ধরে নাও এরকম টাইপের যে আয় ব্যয়ের, তাহলে আয়ের সংখ্যা কত, আয়ের পরিমাণ কত, এই টাইপের অঙ্ক কি করবে, বা এরকম দিতে পারে কোনো কর্মচারী, একটা কর্মচারীর টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান দুটো কর্মচারী, দুজন মানে দুই সেক্টরে কর্মচারী আছে, এদের অনুপাত এত, এদের অনুপাত এত, বা এদের কেজি এত, এদের কেজি এত, তাহলে কর্মচারীর সংখ্যা কত, টেকনিশিয়ানের সংখ্যা কত, কর্মচারীর সংখ্যা কত, মানে নন টেকনিশিয়ানের সংখ্যা কত। এই টাইপের অঙ্কগুলোকে দেখো, প্রত্যেকটা টাইপের কিন্তু আলাদা আলাদা পার্ট আছে, তো তোমাকে জায়গাটা বুঝে নিতে হবে কোন অঙ্কগুলোকে কীভাবে করবো, ডিল করবো কীভাবে। দেখো এই টাইপের অঙ্কগুলোকে সবসময় এইভাবে ডিল করবে। দেখো আমাকে বলেছে ছেলেদের গড় ওজন বলেছে 60 কেজি, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস। ছেলেদের গড় ওজন, দেখো 180 জন টোটাল ছাত্রের মধ্যে তাদের সবার গড় ওজন ছিল 50 কেজি, তাহলে ছেলেদের গড় ওজন 60 কেজি, তাহলে 10 বেড়েছে, কিন্তু কতজন ছেলে আমি জানি না। ঠিক আছে, আমার দরকার নেই, আমি 10 বেড়েছে তো 10ই লিখি, নাও লিখলাম। মেয়েদের গড় ওজন 45 কেজি, তাহলে মেয়েদের গড় ওজন 5 কমেছে, আচ্ছা ঠিক আছে আমি 5ই লিখলাম। তাহলে এদের অনুপাত কত হলো? এদের অনুপাত হচ্ছে 2:1। এতদূর পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। এদের এটা গড় ওজন কার কত বেড়েছে কমেছে আমি সেটার অনুপাত বার করলাম। আচ্ছা তোমরা একটা সূত্র, আমি পার্ট 1-এ যখন করিয়েছি তখন একটা সূত্র বলেছি যে সাম মানে সমষ্টি, এটা সমষ্টি, পিনটা জাস্ট 1 মিনিট। সমষ্টি, এই সমষ্টি ইকুয়াল টু কি? সমষ্টি ইকুয়াল টু নাম্বার, মানে সাম ইকুয়াল টু, সামই লিখি, সাম ইকুয়াল টু নাম্বার ইন্টু এভারেজ। সাম ইকুয়াল টু নাম্বার ইন্টু এভারেজ বলেছি কি না? তাহলে যদি নাম্বার আর এভারেজ, দেখো সাম যদি কনস্ট্যান্ট থাকে, সাম যদি, কারণ আমার টোটাল ছাত্র তো 180 না, তো ছাত্র তো আমি 180-র সঙ্গেই ডিল করছি,
তাহলে টোটাল 180 ছাত্র, এটা সামটা কনস্ট্যান্ট। তাহলে নাম্বার আর এভারেজ মধ্যে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা যদি এটা কি এই যে যে তোমার ছেলেদের গড়, এটা গড় না, এটা তো গড় পাচ্ছি। এই যে 2:1 কার অনুপাত? গড়ের অনুপাত। তাহলে নাম্বারের অনুপাত কি হবে? তার অপোজিট হবে কি না? তাহলে 1:2 হবে। বুঝতে পেরেছো আমি কেন এটা উল্টে দিলাম? এই আমার গড়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে উল্টে দিলাম। তার মানে আমি বলতে পারি যে এই যে 3 অর্থাৎ 1:3, তার মানে টোটাল কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 বরাবর আমি বলতে পারি কি না 180। তাহলে 3 বরাবর যদি 180 হয়, তাহলে 1 বরাবর কত হবে? 1 বরাবর হবে তোমার কত? 3 6 80 অর্থাৎ 60। তাহলে 1 বরাবর আমি 60 পেলাম। এতক্ষণ পর্যন্ত ঠিক আছে। তাহলে একটা কি? একটা হচ্ছে তোমার বয়েজ, আর 2টা কি? 2 মানে গার্লস। তাহলে এদের অনুপাত কত হবে? 60:120, মানে বয়েজ হচ্ছে তোমার 1 মানে বয়েজ, তাহলে এই তোমার বয়েজ হচ্ছে 60 জন আর গার্লস হচ্ছে 120 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে করা হলো। পরবর্তী কোশ্চেন দেখো, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অঙ্কটাকে আরেকবার রিপিট করবে। রিপিট দেখলে তোমরা বুঝতে বাধ্য, বুঝবেই যদি আমার কথাগুলো শোনো এবং জিনিসটাকে আরেকবার রিপিট দেখো, বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি কোম্পানিতে সমস্ত কর্মচারীর গড় বেতন 8,000 টাকা। এদের মধ্যে 7 জন টেকনিশিয়ানের, আচ্ছা দেখো আমি এটা দিয়েছি কেন? এটা দিয়েছি এই কারণেই যে তোমরা ওটার মতো এটা বাড়িতে চেষ্টা করো। দেখো আগের মতোই সেম টু সেম। তো তোমরা ভেবে এটাকে করো, আমি দৃঢ় বিশ্বাস তোমরা এটা পারবে। যদি পারো, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করো, হ্যাঁ, এবং কমেন্ট করো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, এইটা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইটাও কিন্তু হোমওয়ার্ক থাকলো। তাহলে হোমওয়ার্ক আমি দুটো দিলাম, একটা 3 নম্বরের অঙ্ক দিয়েছি, একটা 6 নম্বরের অঙ্ক দিয়েছি। হ্যাঁ, এই দুটো হোমওয়ার্ক, 6টা ঠিক 5-এর মতো। তোমরা এটা চেষ্টা করে আমাকে কমেন্টে জানিও কত অ্যান্সার হলো তোমাদের। প্রথম 18টি, আচ্ছা এতক্ষণ যে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে এতক্ষণ যে অঙ্ক করিয়েছি, সেগুলো ধরো 2 জন ব্যক্তি চলে গেছে, তার পরিবর্তে 2 জন এসছে, 1 জন চলে গেছে, তার পরিবর্তে 2 জন এসছে, তাদের পার্থক্য, এই টাইপের অঙ্কগুলো করিয়েছি। এবার আমি কিছু নাম্বার সিস্টেম নিয়ে অঙ্ক করাবো, মানে নাম্বার নিয়েও গড়ের অঙ্ক আসে, তো সেই কারণে ওই টাইপের কিছু অঙ্ক তোমাদের শেখাচ্ছি। ওকে, দেখো প্রথম 18টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো যখনই স্বাভাবিক সংখ্যার গড় বলবে, যদি এর মধ্যে কোনো গ্যাপ বা কোনো মাল্টিপল না থাকে বা কোনো জোড় বা বিজোড় এইসব কিছু না বলে, তখন মনে রাখবে যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে, দেখো যে কোনো n সংখ্যক, কি বললাম, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সাম যদি হয়, তখন সেই ফর্মুলা হচ্ছে n × n+1/2। ক্লিয়ার? কি বললাম? n × n+1/2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা পরপর। ওকে, কিন্তু আমাকে চেয়েছে কি? গড় চেয়েছে। তাহলে গড় মানে এভারেজ কি হবে? তখন n দিয়ে এটা ভাগ হয়ে যাবে, তাহলে n কেটে গেলে কি পড়ে থাকে? n+1/2। তাহলে গড়, কেননা গড় মানে কি? n দিয়ে ভাগ। তো এভারেজ যদি চাই, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এভারেজ, তাহলে কত হবে? n+1/2। বুঝতে পেরেছো? তাহলে n এর মান কত? n এর মান 18। তাহলে 18 + 1/2, দ্যাট ইজ 19/2। আর 19/2 মানে 18.8 দুগুণি, 9 দুগুণি 18, তার মানে 9.5। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি বলা হয় n সংখ্যক 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? মানে বললো যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা, তাহলে কি করবে? 100 + 1/2। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে 3-এর গুণিতক এইরূপ 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? মানে কেমন ব্যাপারটা? এটাই ধরো 3 1-এ 3, 3 দুগুণি 6, 3 3-এ 9, তাহলে 3-এর গুণিতক তো সব। এরকমভাবে 20টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 20 পর্যন্ত যেতে গেলে, কেন 3-এর গুণিতক তো 20 না, তাহলে 3-এর গুণিতক লাস্ট কত? 20-র আগে পর্যন্ত 3 3 6 18, 3 7 21, তার মানে 3 6 18। তোমাকে 18 পর্যন্ত অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে যেতে হবে। বুঝতে পারলে? 18 পর্যন্ত যেতে হবে। তো এটা দুটো ফর্মুলা আছে, এক হচ্ছে তুমি 3 আর 2, আচ্ছা সেটা পরে আসছি, কিন্তু মেন ব্যাপারটা কিভাবে করবে দেখো এই অঙ্কগুলো দুভাবে হয়। আমি দুটো পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। যদি বলি যে 3-এর গুণিতক, তাহলে আমি যাব কত দূর? 18 পর্যন্ত যাব। তাহলে এদের যে স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে গড় হবে এই যে প্রথম সংখ্যা আর যে শেষ সংখ্যা, অর্থাৎ 3 + 18
বাই 2 ইন্টু এদের গ্যাপ, 3-এর গুণিতক বলেছে, তাহলে গ্যাপ কত করে হবে? 3 করে হবে। দেখো 6 আর 3-এর মধ্যে গ্যাপ 3, ওকে। তারপরে 3 6 3 6 3 3 9 হবে, সরি এটা 9 হবে। তাহলে এরও গ্যাপ কত? এরও গ্যাপ 3, ওকে। তো দু একটা সিলি মিস্টেক হতে পারে, কিন্তু এগুলো বুঝে নেবে, ওকে। এটা 9 হতো, এটা ভুলে 3 লিখেছিলাম। আচ্ছা, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা এখানে লিখতে হবে। তাহলে কত হলো? তাহলে দেখো কত হলো, তাহলে হচ্ছে তোমার তাহলে হচ্ছে কত? 18 আর 3-এ কত হয়? 18 19 20 21, তাহলে 21 বাই 2 ইন্টু 3, তাহলে তার মানে 63 বাই 2, আর 63 বাই 2 মানেই হচ্ছে তোমার কত? 3 দুগুণি 6, তার মানে 31.5, তার মানে 31 দুগুণি 30 দুগুণি 60, 31.5, ওকে। তো রাইট অ্যান্সার 31.5। তো এইটা তো বুঝলে, এটা এক টাইপ। আবার দেখো আমি তো এটাও করতে পারি যে আমি যদি এই যে দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবে। এই যে মানগুলো লিখেছি 3 6 9, হ্যাঁ, তারপরে 3 3 9, 3 4 12, 3 5 15, এরকমভাবে 18 পর্যন্ত যাবে। তাহলে আমি বলতেই পারি এখান থেকে 3 যদি কমন নিই, তাহলে দেখো তো এটা এরকম থাকে না, 1 1, এখানে বলেছে স্বাভাবিক সংখ্যার গড় বলেছে, তাহলে সমষ্টি কত? দেখো এইখানে বলেছে স্বাভাবিক সংখ্যার গড়, এগুলো কিন্তু 3 + 6 + 9 যোগ হবে, ঠিক আছে, কেননা এগুলো তো সব যোগ। তাহলে 3 যদি কমন নিই, তাহলে 1 + 2 + ডট 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 কত দূর যাব? সেই 20 পর্যন্ত যাব, 20 পর্যন্তই যাব আমি 3-এর যদি কমন নিই, তাই না? মানে তখন কিন্তু তোমাকে 20 পর্যন্তই করতে হবে তখন। তাহলে এইখানে এই 1 + 2 + 3 + ডট ডট 20, এর গড় কত? n + 1/2 এইমাত্র বার করলাম, তার মানে অ্যাকচুয়ালি এটাই, তার মানে 3 ইন্টু n + 1 মানে 20 + 1/2। আরে এটাও তো আমি লিখতে পারি 3 ইন্টু 20 + 1/2, কেননা কিছুক্ষণ আগেই করলাম n সংখ্যক কোনো সংখ্যার সমষ্টি কত, এই গড় কত তোমার হচ্ছে n + 1/2। তাহলে এটাকে 20 + 1 মানে 21, 3 21 63, সেই 63/2 অর্থাৎ 31.5। তো যার যেটা মনে হবে, সে দুটো প্রসেস বলে দিলাম, যার যেটা মনে হবে সে সেই প্রসেসে অঙ্ক করবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার কি বর্গের গড় কত হবে? তার মানে এটাই বলতে চাইছে যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার, অর্থাৎ 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + ডট 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 এই যে +10 স্কোয়ার, এই যে এই পর্যন্ত বর্গের সূত্রটা কি? তো মনে রাখবে বর্গের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে, মানে এর সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n + 1 ইন্টু 2n + 1, 2n + 1, সরি কী হলো আবার, গেল কোথায়, এই তো ওকে, 2n + 1/6, ওকে। এই ফর্মুলাটা একটু মনে রাখবে, যে যদি সমষ্টি বলে, দেখো এটা হচ্ছে সমষ্টি, আমি যে প্রথম ফর্মুলা লিখছি সেটা হচ্ছে সমষ্টির ফর্মুলা। তাহলে সমষ্টির ফর্মুলা যদি আমি গড় করি, তাহলে এইখানে শুধু n দেবো, কেননা আমার 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এটা n সংখ্যক লিখেছি, তাহলে এইখানে n দেবো, ঠিক আছে। তাহলে n কেটে গেলে সমষ্টির ফর্মুলা, তাহলে গড়ের ফর্মুলা থাকবে এইটুকু, কোনটুকু? n ইন্টু এই n + 1, তখন nটা থাকবে না, n + 1 ইন্টু 2n + 1/6, ওকে। তাহলে মানটা বসাই, n + 1 মানে কত? আমার 10 পর্যন্ত গেছে, তাহলে n + 1 মানে কত? জাস্ট 1 মিনিট, ওকে। n + 1 মানে কত? 10 + 1 মানে 11 ইন্টু 2n + 1 মানে 10 দুগুণি 20 আর 1 21, 21/6, আশা করি বুঝতে পেরেছো, বাই 6। তো 6 দিয়ে এটা যদি কাটি আমি 3 দিয়ে, 3 দুগুণি 6, 3 7 21, দ্যাট মিন্স আমার হচ্ছে কত? 77/2, 77/2 মানে কত? 35 দুগুণি 70, এই 35 দুগুণি 70, সরি 38, তোমার কত হচ্ছে 38 দুগুণি 76, তার মানে 38.5। তো রাইট অ্যান্সার অপশন সি, 38.5। তো অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো এবং কমেন্ট করো, আর ভালো লাগলে যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, 1 থেকে 10 পর্যন্ত, আচ্ছা একই কোশ্চেন দুবার হয়ে গেছে, ওকে না কি হলো দেখি তো একবার, এটা হচ্ছে 10 নম্বর, এটা 9, এটা 10, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনফল, আচ্ছা আচ্ছা সরি একই অঙ্ক না, দেখো ওটা ছিল তোমার কি, ওটা ছিল হচ্ছে বর্গের গড়, এটা হচ্ছে ঘনফলের গড়। তো পরীক্ষায় ঘনফলের গড়ও দিতে পারে, তো এই কারণে এটাও দেখে নাও, ঘনফলের গড় যদি দেয় তার সমষ্টির ফর্মুলা কি, যদি ঘনফল থাকে তার সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n + 1/2 তার হোল স্কোয়ার,
ঠিক আছে, তার মানে এইটা যদি আমি এনটাকে বার করে দিই তাহলে এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তার স্কোয়ার বাই ফোর, টু স্কোয়ার মানে কি বাই ফোর। এবার যদি এটা তো সমষ্টির ফর্মুলা, কিন্তু যখন এই গড় দেবে তখন এখানে এন দিতে হবে, আর কিছুই না। তো এন এন একটা কেটে গেল, তার মানে এন ইন্টু এন প্লাস ওয়ান। তার মানে ফর্মুলাটা কী থাকলো, জাস্ট 1 মিনিট, এটা কেটে নিলাম। ওকে, তাহলে ফর্মুলাটা কী থাকলো, ফর্মুলাটা থাকলো এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই ফোর। তাহলে এনের মান কত, এখানে 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস ওয়ান তার মানে কি 11। তাহলে 11-র স্কোয়ার না দিয়ে তুমি 11টাকে এরকম ভেঙে লিখবে, 11 ইন্টু 11 বাই ফোর। যদি আচ্ছা এখানে কাটাকাটি করার দরকার নেই, কেন উপরে 10 আছে, তাই কাটাকাটি করা মানে বেকার আরও সময়টা নষ্ট করা। তাহলে 11 11 121, 121 আর 0, তার মানে 121 আর 0 অর্থাৎ 1210/4। তো 1210/4 করলে তোমার 3 4 12, তো 3 আছে এইখানে, 3 4 দেখি, 3 4 কাটাকাটি করলে কত হবে, 3 4 12, এটা 12, তো 10 0 দিয়ে দশমিক 5 দুগুণি 10 অর্থাৎ 30.5। 30.5 কোথায় আছে, একটু ভুল হলো নাকি, 30, 3 4 12, তো 0 দিয়ে দশমিক দিয়ে 1 নামলো, ও আচ্ছা তাও তো যাবে না, আবার 0 দিয়ে তোমার 5 দুগুণি 10 অর্থাৎ 30.05 কোথায় আছে, না 30.5 দুগুণি 30.5, 30.5, কোনো একটা গন্ডগোল হলো নাকি, জাস্ট 1 মিনিট দাঁড়াও, এটা একটু কাটাকাটি হয়ে গেছে এইখানে। তোমার হচ্ছে 1210, তাই তো, 1210/4, তার মানে এটা যদি কাটাকাটি করি তাহলে 3 4 12 যাবে না, তাই 0 নিলাম, দশমিক নিলাম, দশমিক নিয়ে আসলো 10, ও 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 5 দুগুণি 10 অর্থাৎ 30.25। আশা করি বুঝতে পেরেছো, ভাগটা একটু গড়বড় হচ্ছিলো, 30.25। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 27টি পরপর জোড় সংখ্যার গড় 82। দেখো বলেছে 27টা পরপর জোড় সংখ্যার গড় 82 হলে বড় ও ছোট সংখ্যা কত হবে, অর্থাৎ বড় সংখ্যাটা কত হবে এবং ছোট সংখ্যাটা কত হবে। দেখো এই অঙ্কটা কতটা মজাদার, আমাকে বলেছে টোটাল সংখ্যা কতগুলো, টোটাল 27টা বলেছে এবং পরপর জোড় মানে কি, আমি যদি একটা 2 নিই, একটা হবে 4, তারপর একটা 4, তারপরটা হবে তোমার 6, মানে জোড় 2 2 করে বাড়বে, 6 আর 2 8, 8 আর 2 10, তো এইভাবে যাব 27টা সংখ্যা। এবার তোমরা বলো 27টা যদি সংখ্যা ধরি তাহলে আমি তো এরম করতে পারি, তাকে 2 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 26, অর্থাৎ 13 13 মাঝে একটা। তার মানে ভালো করে বুঝবে, 1 থেকে 13টা সংখ্যা, 1 থেকে 13টা সংখ্যা এই লাইনে পড়বে, আর 1 থেকে 13টা সংখ্যা আমি ডান দিকের লাইনে দিলাম, মাঝে যে সংখ্যাটা সেটা কত নম্বর পড়বে, 14 নম্বর সংখ্যাটা পড়বে কি না ভালো করে বোঝার চেষ্টা করো। 1 2 3 4 করে 13টা সংখ্যা বাঁদিকের লাইনে থাকলো, আর বাকি 13টা সংখ্যা ডান দিকের লাইনে থাকলো, তাহলে মাঝে যে সংখ্যাটা সেটা 14 নম্বর। আরে 14 নম্বর সংখ্যা, কেননা 27টা সংখ্যার জোড় সংখ্যার, অবশ্যই জোড় সংখ্যা, তাহলে 27টা যে সংখ্যা জোড় সংখ্যার তার গড় কত বলেছে, গড় হচ্ছে 82 বলেছে। তার মানে 14, এই যে 14 নম্বর যে সংখ্যাটা সেই সংখ্যাটাই হচ্ছে 82, এই সেরা সংখ্যাটা হচ্ছে 82, এই 18 লিখছি কেন, সেই সংখ্যাটা 82। ক্লিয়ার, বুঝতে পারছো। তাহলে এই যে বাকি যে বাঁদিকে যে 13টা সংখ্যা, তাহলে প্রত্যেকের ডিফারেন্স কত, জোড় সংখ্যা বলেছে, তাহলে এক একটা সংখ্যার মধ্যে আমি যদি বলি ধরো এইখানে যা দিয়েই শুরুক না কেন, এইখানে যদি 1 হয় তাহলে পরেরটা কত হবে, পরেরটা 2 হবে, 3 হবে, বা এখানে যদি 2 হয়, প্রথমেরটা যদি 2 হয় পরেরটা কত হবে 4, তারপরেরটা কত হবে 6, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ 2 2 করে, 2 2 করে। তাহলে আমি বলতে পারি যে তাদের মধ্যে যেহেতু গ্যাপ 2 2 করে, তাহলে 13 দুগুণে কত 26, কেননা 13টা সংখ্যা বাঁদিকে যেতে গেলে আমাকে 26 বিয়োগ করতে হবে, তাই কি না, তাহলে 26 বিয়োগ করো। ওকে, তাহলে এখান থেকে যদি 26 তুমি বিয়োগ করো তাহলে তুমি কী সংখ্যা পাবে, ছোট সংখ্যা পাবে, কেন আমি বাঁদিকে যাচ্ছি। তাহলে 26 বিয়োগ করলে কত হবে, 6 কত হবে, আরে 6 আর কত 12, 6 6 12, সরি 6 6 12, হাতে কলম 1 2 এর 3,
3 5 আর 3 8 অর্থাৎ 56। তাহলে 56 কোথায় আছে? একটার মান 56, তো দু জায়গায় 56 আছে, তাহলে আরেকটা মানও খুঁজতে হবে, আরেকটা মান যোগ করতে হবে। তাহলে 26 যোগ করো, 26 6 আর 2 8, তো যেখানে 8 আছে তো দিস ইজ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে করলাম। তো অঙ্কটা যদি না বুঝতে পারো তুই আরেকবার রিপিট করবে, দেখবে বুঝতে পারবে। কেননা আমাকে বড় সংখ্যা ছোট সংখ্যা চেয়েছে, তো ছোট সংখ্যা বার করার জন্য 26 বিয়োগ করব, আর বড় সংখ্যা বার করার জন্য 26 যোগ করব। চলো পরবর্তী কোশ্চেন দেখো। 11 এর গুণিতক এইরূপ 13টি পরপর সংখ্যার গড় 14,641 হলে দ্বিতীয় বড় সংখ্যাটি কত? আগের মতোই সেম টু সেম অঙ্ক, আমি তাও এটা করিয়ে দিচ্ছি। দেখো আমাকে বলেছে 11 গুণিতক। 11 গুণিতক মানে কি? প্রথম অঙ্কটা যদি 11 হয়, এখানে দেখাই, প্রথম অঙ্কটা যদি 11 হয়, পরের অঙ্কটা কত হবে? 22। তারপরের অঙ্কটা 11 দুগুণি 22, 3 11 33, 4 11 44। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবে বলছে 13টি পরপর সংখ্যা যারা 11 গুণিতক। আরে 11 গুণিতক মানে তাদের মধ্যে ডিফারেন্স কত? 11। তাহলে যদি বলে 13টা সংখ্যা, তাহলে 6 বাঁদিকে 6 ডান দিকে, মাঝে কত? মাঝে 13 মানে মাঝের সংখ্যাটা, তাহলে 6 6 12 হলো। তাহলে মাঝে 7 নম্বর সংখ্যাটা দেখো ভালো করে বোঝো, 1 থেকে 6 নম্বর সংখ্যা কোন দিকে? বাঁ দিকে। আর এই দিকে আবার তোমার 8 থেকে বাকি 13টা, তার মানে আবার 1 থেকে 6 নম্বর সংখ্যা ডান দিকে আছে। মাঝে যে সংখ্যাটা 7 নম্বর সংখ্যাটা মাঝে আছে, বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যাটা বলে দিয়েছে কত? বলেছে 14,641। আশা করি সবাই বুঝতে পারছো 14,641 এটা 7 নম্বর সংখ্যা। আচ্ছা, এক একটা সংখ্যার ডিফারেন্স কত আমি দেখিয়ে দিয়েছি। এক একটা সংখ্যার ডিফারেন্স হচ্ছে 11 করে, প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স 11 করে, তাই কি না? 11 করে ডিফারেন্স। তাহলে 11 করে ডিফারেন্স যদি হয়, তাহলে 6টা, যেহেতু 6টা আছে, 1 2 এরকম করে 6টা সংখ্যা আছে বাদিকে, তাহলে 6 11 66। তাহলে এই যে লাস্ট যে সংখ্যাটা হবে সেটা 66 ঘর পিছনে হবে, আর যেটা ফার্স্ট যে সংখ্যাটা হবে সেটা 66 ঘর যোগ হবে এই সংখ্যাটার সাথে। এই সংখ্যাটার সাথে যদি আমি 66 বাদ দিই তাহলে পাবো হচ্ছে এই সংখ্যাটা, আর যদি এই সংখ্যাটার সাথে 66 যোগ করি তাহলে পাবো হচ্ছে এই সংখ্যাটা, একদম হাইয়েস্ট নাম্বার। কিন্তু আমাকে চেয়েছে কি? বলেছে দ্বিতীয় বড় সংখ্যা। তাহলে আমি কি 66 যোগ করব? আমি কত যোগ করব? আমি 6 ঘর গুণ না করে 5 ঘর গুণ করব, তাহলে 5 11 55। তা দ্যাট মিনস আমি আগের সংখ্যাটা চেয়েছে, তাহলে এর সঙ্গে 55 যোগ করব। তাহলে 55 যোগ করলে কত হবে? যদি আমি 55 যোগ করি তাহলে দেখো 5 আর 1 6, এই যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 6, 5 আর 4 9, ওকে। আর এইদিকে 100 মানে 14 6 অর্থাৎ 14,696। তো রাইট অ্যান্সার 14,696 অপশান, সরি 14,696 কই? 696। আচ্ছা অপশান ডি। দেখো এরম আমি ইচ্ছা করে এইসব অপশান দিয়েছি, কেননা হট করে 14,000 দেখবে 14,696, 969 সবই কাছাকাছি। তো এইগুলোও কিন্তু রেল করে, এই ভুরকিগুলো কিন্তু রেল দেয়। তো এর জন্য ইচ্ছা করে আমি অপশান এরকম গুলিয়ে পেঁচিয়ে দিচ্ছি যাতে তোমরাও ভুলটা করো। তো এর জন্য আগে থেকেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি যে কী কী ভুল তোমরা করতে পারো, সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ওকে, তো চোখ কান খোলা রাখি কিন্তু এক্সাম হলে বসলে না একটা প্যালপিটেশন হয়ই, স্বাভাবিক। যারা নিউ যারা এক্সাম দিতে যাবে না, তো প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আর তোমরা দেখবে মক টেস্টগুলো দাও, বিভিন্ন সংস্থা আছে মক টেস্ট নেয়, আমার কাছে শেখার পরে সেগুলো মক টেস্ট দাও, বিভিন্ন দেওয়ার পরে দেখো নিজেরা কতটা ইমপ্রুভ করছো। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে তো আমাদেরও ভালো লাগে, এই হচ্ছে তোমরা বুঝতে পারলে। ওকে, আর শেয়ার করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। 17 এর গুণিতক এইরূপ 8টি পরপর সংখ্যার গড় এত হলে, আচ্ছা এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একই সেম টু সেম। আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি অঙ্কগুলো, আরেকটা রিপিট দিয়েছি এই কারণেই যে তোমরা যদি আগের দুটো অঙ্ক বা আগের অঙ্কগুলো বুঝতে পারো তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারবে। তো এটা হোমওয়ার্ক থাকলো। তো 3টে হোমওয়ার্ক তোমাদের অলরেডি দিলাম, একটা হচ্ছে তোমার 3 নম্বর দিয়েছি, একটা 7 নম্বর, একটা 13 নম্বর। ওকে, তো এই 3টে হোমওয়ার্কের কিন্তু আমি অ্যান্সার চাই। 50 জন ছাত্রীর মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি। 50 জন ছাত্রী আছে, তার মধ্যে 30 জনের উচ্চতার গড় হচ্ছে 160 সেমি, বাকি ছাত্রদের উচ্চতার গড় 165 সেমি হলে সমস্ত ছাত্রদের উচ্চতার গড় কত? দেখো তাহলে অঙ্কটা কি বলেছে? বলছে 50 জন ছাত্রের 30 জনের উচ্চতার গড় 160 সেমি বলেছে। ওকে, তো 30 জনের উচ্চতার গড় বলেছে 160 সেমি, ক্লিয়ার। বাকি ছাত্র মানে 20 জনের,
50 জন টোটাল হলে 20 জন বাকি আছে, তাহলে বাকি ছাত্রের 165 করে, ভালো করে বুঝবে কিন্তু খুব সহজ, বাকি ছাত্রের 165 করে ওর গড় উচ্চতার গড়। এবার দেখো ভালো করে বোঝো, যদি 30 জনের ছাত্রের ঘর তো 160 সেমি উচ্চতার গড়, যদি এরপরে 20 জনেরও উচ্চতার গড় 160 করেই হতো, তাহলে গড় মানে সমস্ত ছাত্রদের গড় 160ই হতো, কোনো ঝামেলাই ছিল না। কিন্তু দেখা গেছে 5 করে বেশি এসছে, কাদের ক্ষেত্রে? 20 জনের ক্ষেত্রে 5 করে বেশি এসছে। তার মানে টোটাল এই 20 জন ছাত্র আরও 100 করে 100 সেমি বেশি নিয়ে এসছে। তাহলে এই 20 জন ছাত্রের যে 100 সেমি, সেটাকে 50 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, তাই 50 দিয়ে ভাগ যাবে, দ্যাট মিন্স 2 করে প্রত্যেকে পাবে। এই যে 50 জন ছাত্র, তারা 2 করে আরও বেশি পাবে, দ্যাট মিন্স আগে ছিল 160 সেমি, এখন 2 যোগ হওয়ার ফলে এটা হয়ে যাবে 162 সেমি। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা যদি নর্মাল, যারা ধরো আমার টেকনিকটা ফলো করছো না বা তোমরা নাই জানতে পারো এই টেকনিক সম্বন্ধে, তো সেক্ষেত্রে তোমরা কি করতে, তোমরা করতে কি 30 জনের 160, তো 30 ইন্টু 160, আর যোগ কি করতে তোমরা, তোমার বাকি ছাত্র মানে 20 ইন্টু 165, 20 ইন্টু 165 করতে, তাদের 50 দিয়ে ডিভাইড করতে। এবার তোমরা বলো তো, 30 160 গুণ করে, 20 165 গুণ করে, তাকে যোগ করে তারপরে 50 দিয়ে ভাগ করতে, এটা 30 সেকেন্ডে পারতে অঙ্কটা? 1 মিনিটের বেশি লাগতো কি না? 1 মিনিট, যারা খুব ভালো ক্যালকুলেশন করো, যাদের নামটা খুব ভালো মুখস্থ, তাদেরও করতে এটা 1 মিনিট লেগে যেত, সেই অঙ্কটাই করতে তোমার 5 থেকে 6 সেকেন্ড লাগছে। তাহলে এটা কি টাইম তোমরা বাঁচাচ্ছ না? তা প্রতিটা অঙ্কে যদি গড়ের ধরো 2টো করে অঙ্ক আসে, সেখানে যদি তুমি কম করে 1 মিনিটও বাঁচিয়ে দাও না, তাহলে এই 1 মিনিট তুমি একটা জিকের কোশ্চেন করে ফেলতে পারবে। তো এই কারণেই বলছি যে এখন কিন্তু যুদ্ধটা বা যে কম্পিটিশানটা, সেটা কিন্তু অঙ্ক পারার উপর না, কে কত কম সময়ে অঙ্ক পারছে সেটার উপর। তো চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নে দেওয়া সংখ্যাগুলির গড় নির্ণয় করো। দেখো একটা ইজি কোশ্চেন, তোমরা ভাবতে পারো এটা ইজি, অবশ্যই ইজি, যে একটা নর্মাল সংখ্যা দিয়েছে তাকে গড় নির্ণয় করতে বলেছে, তো কিছুই না, প্রত্যেকটা সংখ্যা যোগ করে তাকে যতগুলো নাম্বার আছে, যতগুলো সংখ্যা আছে, তো সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই তো গড় হয়ে যাবে। অবশ্যই তাই, কিন্তু তোমরা যোগ করবে আর আমি যোগ করবো একটু অন্যভাবে। আমি কি দেখব যে জিরোর পাওয়ারে আসে, মানে সংখ্যাটা ধরো 100 কি 700 কি 500 এরকম আনতে পারি কিনা, আমার চিন্তাভাবনা এটা থাকবে। যেমন 693, আমি প্রথম সংখ্যাটা প্রথম লিখছি, এই যে 693, এই যে 693 সংখ্যাটাকে আমি লিখতে পারি না +7, মানে এর সাথে যদি +7 করি তাহলে এটা কত হবে? 700। আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটা অনেক দূর, ছেড়ে দাও। চতুর্থ সংখ্যাটাকে আমি কি করতে পারি, যেটাই গোল দিচ্ছি না সেটা ছেড়ে দেবে। চতুর্থ মানে থার্ড নম্বর সংখ্যাটাকে সাথে আমি যদি 24 যোগ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে 900। ক্লিয়ার? আমি অ্যাকচুয়ালি 900 মানে 100 700 900 এই সংখ্যাটাই নিয়ে আসতে চাইছি, প্রত্যেকটা সংখ্যা। যেটা পারবো তো করবো, যেটা পারবো না করবো না। তারপরে দেখো 532কে ছেড়ে দাও। আচ্ছা, 532কে তুমি -32 করে দাও, তাহলে -32 করলেও এটা 500 হবে। আচ্ছা, 934কে কী করো? -34 করে দাও। 934কে -34 করলেও এটা তোমার 900তে এসে দাঁড়াবে। 691কে কী করবে? 600, এটা 532ও করলাম, 934ও করলাম, ঠিক আছে। 691 কী করবে? 691কে তুমি করো হচ্ছে 700 মানে +7। 691 করলে কত হচ্ছে? 691, এই মানটা উনি কিন্তু নিয়েছি, +7। 596 কী করবে? 596কে তুমি করবে 600, তার মানে +4। ক্লিয়ার? তাহলে 596ও নিলাম। 398কে তুমি কি করবে? 400, তার মানে +2। দেখো আমি বোঝাচ্ছি বলে বলতে টাইম লাগছে, কিন্তু তোমরা যখন অঙ্কটা করবে তখন থরি না কাউকে বোঝাবে, স্যাটা অঙ্ক করবে, +4 +2 দেখবে আর হবে। 682কে আমি 682 রেখে দিলাম, আর নাহলে করতে পারো তোমরা এখানে 18 যোগ করো, তাহলে +18 করলে 700 +18। এবার দেখো মানে কাটাকাটি করো, কাটাকাটি যেমন আমি বলি, ধরো 18 আর 2 কত হয়? 18 আর 2 20, 20 আর 4 24, 20 আর 4 24। ওকে, তাহলে 24, এই তিনটে কেটে দাও, এগুলো কাটাকাটির কেটে, এই 3টে 24 কেটে দাও। তা 24 থেকে যদি 24 30 থেকে বাদ দিই, তাহলে এখানে -10 পড়ে থাকে, রেখে দিলাম। আচ্ছা, এইখানে এবার হচ্ছে মাইনাস কত হচ্ছে? এইখানে -10, আর এইখানে -10-এর সঙ্গে যদি +24 কাটি, তার মানে +14 পড়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা,
আর পড়ে আছে কত, এইদিকে 7 7 14, 14 14 28, তার মানে +28 আর -32, +28 আর -32 করলে 8 আর 4 12, অর্থাৎ -4 পড়ে থাকে। আচ্ছা এখন পড়ে আছে কি -4, তাহলে সংখ্যা কোনটা, সংখ্যা পড়ে আছে 682 নিয়েছি, 682টা, হ্যাঁ 682ও নিয়েছিলাম না, তাহলে পড়ে আছে শুধুমাত্র এটা। দেখো তাহলে -4 আমি যদি এইখান থেকে তোমার -4 করি, ভালো করে দেখো, আর পড়ে আছে কোন সংখ্যা, তাহলে -4 করলে এই সংখ্যাটা, অর্থাৎ এটা পড়ে থাকবে, এই যে সংখ্যাটা হবে, এই যে সংখ্যাটা 456, এটা হয়ে যাবে 452। ক্লিয়ার, 452। এবার দেখো গুণ করি, আমি এটা পেলাম কত, তোমার 700, 700 এইটা হচ্ছে 900, তাহলে 7 আর 9, 7 আর 9 কত হবে, 9-এর সাথে 1600, 1600, আর এটা হচ্ছে তোমার 500। ক্লিয়ার, আমি 32 বিয়োগ করেছি, তাহলে এটাও তো কাটাকাটি গেছে, এই যে 32 14 সব কিন্তু কেটে কুটে তোমার হয়েছে কত, এই 552 হয়েছে, সব কেটে কুটে। ওকে, আচ্ছা এইটাও কিন্তু অ্যাকচুয়ালি 556 না, 552 ওকে এখন বর্তমানে। তাহলে এটা কত, 700, 700 আর 900 কত, 9-এর সাথে 1600, 1600 আর 500, 16, 6 আর 5 11, তার মানে 1600 আর 500 হচ্ছে তোমার 2100, 2100 আর হচ্ছে 900, 2100 আর 9, তার মানে 2100 আর 900 মানে 30, মানে 3000, এই সরি 2100 আর 900, হ্যাঁ 3000। ওকে, 3000, 3000-এর সঙ্গে 691 নিয়েছি মানে 700, তাহলে 3700, 3700 আর এইটা নিয়েছি কত, এটাও 600, 7 আর 6, 7 আর 6 কত 13, তাহলে 4300, তাই কি না, 4300, 4300 আর 400 কত হয়, 43 আর 4, তার মানে 3 আর 4 7, 4700, 4700 আর হচ্ছে তোমার কত থাকছে, আর হচ্ছে 4700, আর এইদিকে কত থাকছে, এদিকে হচ্ছে 600, তাই না, তাহলে এই 700, তার মানে 7 আর 7 14, তার মানে 5400, এতক্ষণ পর্যন্ত 54, আর এইদিকে হচ্ছে 452, তার মানে 54 আর 4 কত, 5400, 5400 আর 4 হচ্ছে 5800, তাহলে 5852, বুঝতে পারলে। এবার দেখো তোমরা এবার যে যার মতো করো, এই টোটাল 5852 হলো, 5852-র পরে তোমাকে এই টোটাল যে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা হবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার, এবার তোমরা এটা এইভাবে করো, না হলে তোমরা প্লেন যোগ করো, সেটা তোমাদের ব্যাপার। এটা কিন্তু সিজিএলে এসেছিলো 2022 সালে, সিজিএলে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো, এই কারণে তোমাদের দেখলাম। তো এটা রাইট অ্যান্সার হবে 650.89, 650.89, তোমরা করে দেখো, করলেই হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যার গড় নির্ণয় করো। এটাও কিন্তু সিজিএলের অঙ্ক, আমি এই কারণে দিচ্ছি, দেখ সিজিএলে যে খুব আহামরি কিছু অঙ্ক দেয় তা না, এটাই বোঝানোর জন্য যে খুব সহজ, কিন্তু ক্যালকুলেটিভ অঙ্ক দেয় খুব, এটাই বলতে চাইছি। দেখো এটা যদি যোগ করতে যাও তাও অনেক টাইম লাগবে, তো এটাকেই তুমি সহজে কিন্তু 2000, দেখো এখানে 2000-এর একটা টার্ম আছে, তো তুমি 2000-এর ফরমেশনে আনো, প্রত্যেকটাকে 2000-এর ফরমেশনে আনো, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে এখানে 2000 করতে গেলে 1965-কে যদি 2000 করতে যাও, তাহলে তোমার এখানে কত যোগ করতে হবে, এখানে 35 যোগ করতে হবে, তাহলে +35, জাস্ট 1 মিনিট, প্রথম ক্ষেত্রে +35, ক্লিয়ার, +35 কিন্তু এটা। আচ্ছা পরেরটা যদি তুমি এটা 2000 ফরমেশন করতে চাও, তাহলে কত হবে, +20, ওকে +20 হবে। পরেরটা কত হবে, পরেরটা হবে তোমার হচ্ছে 15, +15। আচ্ছা পরেরটা কী হবে, -35, তারপরেরটা কী হবে, -55। তো এখানে ক্যালকুলেশন করবে, কাটাকাটি করবে, কাটাকাটি করে যেটা পড়ে থাকবে তখন 2000-এর ফরমেশনে করবে, তাকে তুমি কত দিয়ে ভাগ করবে, 1 2 3 4 5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করবে, তো অ্যান্সার দেখবে, অ্যান্সার চলে আসবে। বা এটা তুমি করেই দিয়ে এটা দেখো, তোমার এইদিকে হচ্ছে এই যে 35 আর 20, 55, তো +55 -55, ওকে। আর এইদিকে হচ্ছে তোমার 15 আর -35, তার মানে -20, ক্লিয়ার। তো -20, তার মানে এই যে তোমার যে 2000 আমি ফরমেশন করেছি, তার মানে 2000 আর -20 বাই এই 20টা যে ডিভাইড হবে, সেই 20টা কতর মধ্যে ডিভাইড হবে, এবার যেহেতু সব 2000-এর ফরমেশন, এবার তুমি বলতে পারো স্যার আগেরটা তাহলে কেন এরকম করেননি, আরে আগেরটা তো আমি 2000-এ বেস রাখতে পারিনি, কোনোটা 500 হয়েছে, কোনোটা 700 হয়েছে, কোনোটা 600 হয়েছে, তো এই কারণে সেটা এইভাবে করা যায়নি, যেটা যেমন অঙ্ক সেটা সেইভাবে করতে হবে, তাই কি না। তুমি এটাকেও কিন্তু 2000 সব কটা যোগ করে নিয়েও তুমি করতে পারো, কিন্তু তুমি কেন যাবে, এটা যেহেতু 2000-এর বেসে সব হয়ে গেছে, তাই আমি অঙ্কটাকে করতে পারলাম এইভাবে। তো 2000 -20/5, 20/5 করলে 4 5 20, তার মানে অ্যান্সার হবে 2004। তা আশা করি বুঝতে পারলে যে অঙ্ক যেমন দেবে তাকে সেইভাবে ডিল করতে হবে, কিছু করার নেই। ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো, 3টি সংখ্যার গড় 154, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। আচ্ছা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে আমি ধরে নিলাম প্রথম সংখ্যা ধরে নিলাম x,
তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ বলেছে, তাহলে প্রথম সংখ্যা, আচ্ছা, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা, তোমরা এক কাজ করো যে তৃতীয় যে সংখ্যার 3 নম্বর সংখ্যাটাকে এক্স ধরি, তাহলে 2 নম্বর যে সংখ্যা সেটা হবে তোমার 2x, আর 1 নম্বর সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে এটা হবে 4x। তাহলে এই যে টোটাল 4x 2x মানে 6x আর প্লাস x মানে এই যে 7x, এই 7x সমান 7x, আচ্ছা 7x বলছে তিনটি সংখ্যার গড় 154, তার মানে 7xটা কি, 7xটা হচ্ছে তোমার সমষ্টি, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি বার করতে হবে, তার মানে 3 × 154, 3 × 154, ওকে। তাহলে 7 দিয়ে তুমি কাটাকাটি করে 7 দুগুণি 14, 7 দিয়ে যদি তুমি 154কে কাটো তাহলে কত হবে, 7 দুগুণি 14, 7 দুগুণি 14, অর্থাৎ 3/66, 66, তার মানে এক্সের মান হচ্ছে বেরোচ্ছে 66। কি চেয়েছে দেখি, আমাকে চেয়েছে তাহলে প্রথম সংখ্যাটি কত, দেখো চেয়েছে প্রথম সংখ্যা, কিন্তু কেউ ভুল করে 66 করে এসো না, হ্যাঁ এখানে 66 অপশান নেই তাই ভুলটা হবে না, কিন্তু অপশানে যদি 66 থাকে না অনেকে 66 অ্যান্সার করে চলে আসবে, তো অপশান কিন্তু 66 থাকবে এই টাইপের অঙ্কে, এই ভুল করানোর জন্য ইচ্ছাকৃত রেল কিন্তু এটা করবে। তো এটা কিন্তু 4x, তার মানে 66 × 4, কেননা আমাকে বলেছে প্রথম সংখ্যা 4x, তাহলে 4x যদি হয় তাহলে 4 × 66, তার মানে 4 6 24, 240, 240 আর 24, তার মানে কত, 240 আর 24, তার মানে 264। তো রাইট অ্যান্সার অপশান ডি, 264 ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে, কিভাবে করতে হবে, কত সহজে অঙ্কগুলো করা যায়। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, বারবার হয়ে যাচ্ছে, তো এটাই যে শেয়ার করো এবং নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে, একটি শাড়িতে পরপর, একটি শাড়িতে বলতে এই শাড়ি পরার শাড়ি না, এটা হচ্ছে দন্তস্ব আকার রয়সী তয়কারিতে, ওকে। একটি শাড়িতে পরপর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, সংখ্যা 3টির, আচ্ছা এই অঙ্কটাও কিন্তু সিজিএলের অঙ্ক এবং খুবই সুন্দর একটা অঙ্ক, দেখো কত সুন্দর অঙ্ক এবং কত সুন্দর অঙ্ক দেয় তারা। একটা শাড়িতে পরপর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, আমি ধরে নিলাম সেই ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা এক্স ধরলাম। দেখো সব অঙ্কতে তোমার টেকনিক্যালি ব্রেন খাটিয়ে মুখে মুখে হয়ে যাবে তার কোনো মানে নেই, যদি একটু প্যাঁচঘোষ দেয় তোমাকে লিখে লিখে করতে হবে। একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, আমি একটা সংখ্যা জেড ধরলাম, 3টে সংখ্যা। আচ্ছা, সংখ্যা 3টির গড়ের 1/3 অংশ বড় সংখ্যাটি অপেক্ষা 8 কম, তাহলে আমি ধরে নিলাম যে এক্স হচ্ছে সবথেকে ছোটো, ওয়াই তারপরে জেড হচ্ছে সবথেকে বড়, এটা তোমাকে ধরে নিতে হবে, তুমি অপোজিটটাও ধরতে পারো সেটা কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে ধরে নিতে হবে একটা, যে কোনো একটা ছোটো বড় ধরে নিতে হবে, আমি ধরে নিলাম। তাহলে এইখানে বলেছে যে সংখ্যা 3টির গড় মানে কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, এটা হচ্ছে গড়ের 1/3, তার মানে ইন্টু 1/3 গড়ের 1/3, এটা কি বলেছে, বড় সংখ্যাটি অপেক্ষা 8 কম, তাহলে বড় সংখ্যা কত, বড় সংখ্যা জেড, এটা অপেক্ষা 8 কম, তাহলে জেড -8, কীভাবে সমীকরণটা সাজালাম আশা করি বুঝতে পেরেছো, এটা হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে একটু আমরা কিছু করতে পারি, আচ্ছা কী করবো সেটা পরে আসছি, দেখি। যদি ছোট সংখ্যা এবং দ্বিতীয় ছোট সংখ্যা, তাহলে এখানে ছোট সংখ্যা এবং দ্বিতীয় ছোট সংখ্যা, সব থেকে ছোটো সংখ্যা তো এক্স আর দ্বিতীয় ছোট সংখ্যা ওয়াই, তাহলে এখানে বলতে চেয়েছে তাহলে যদি এক্স প্লাস ওয়াই, কারণ এদের গড় বলেছে এক্স প্লাস ওয়াই, এদের গড় মানে 2, এটা সমান কি বলেছে, সংখ্যার গড় 8 হয়, এটা সমান যদি 8 হয় তাহলে এইখান থেকে দেখো একটা সমীকরণ পাচ্ছি, তাহলে আমি এইখান থেকে বলতে পারি কি না যে এক্স প্লাস ওয়াই সমান 16, এটা তো বলতে পারি, এক্স প্লাস ওয়াই 16, তো 8 দুগুণি 16, এক্স প্লাস ওয়াই সমান 16 বলতে পারি। তাহলে এই 16 মানটা আমি এই প্রথম সমীকরণে বসাতে পারি কি না, তাহলে আমি বলতেই পারি যে এই সমীকরণে যদি এই মানটা বসাই, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি, তাহলে 16 প্লাস জেড বাই 3 আর এই 3টা আমি এইটার সাথে গুণ করে নিলাম, ইকুয়াল টু আমি বলতে পারি 3z, তাই কি না, হ্যাঁ 3z মাইনাস, এটা পরে গুণ করলেও হতো, হ্যাঁ 3z মাইনাস তোমার কত হবে, 3 8 24 -24, ওকে। তার মানে আমি বলতে পারি দেখো 16 প্লাস জেড ইকুয়াল টু 9z মাইনাস 3 24 72, ওকে 9z মাইনাস 72। এবার 9zকে আমি, আচ্ছা একটা সময় এখানে তো জায়গায় পাবো না, আচ্ছা উপরের লাইনটা একটু মুছে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো, উপরের লাইনটা একটুখানি মুছে দিচ্ছি, এই এক্স ওয়াই জেড এই পার্টটা মুছে দিচ্ছি, ওকে এইটুকুর মধ্যে আমি অঙ্কটা করে ফেলছি। দেখো তাহলে আমি কি পেলাম সমীকরণটা, তাহলে এইখানে জেড রেখে দিলাম, তো জেড
তাহলে পেলাম হচ্ছে জেড, আর এই যে 9z-টাকে বাদিকে নিয়ে আসলাম, তো -9z, কেননা তোমরা জানো জায়গা চেঞ্জ হলে ইকুয়াল টু এদিক ওদিক চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়, -9z ইকুয়াল টু ডান দিকে কী আছে -72, আর 16টা ডান দিকে চলে যাবে, তো প্লাস ছিল হয়ে যাবে -16। ওকে, তো এইটা হয়ে যাবে -8z ইকুয়াল টু মাইনাস তোমার যোগ হবে মাইনাস মাইনাস প্লাস, তো 72 আর 10 হচ্ছে 82, 82 আর 6, তার মানে 6 আর 2 8, অর্থাৎ 88। ক্লিয়ার? তার মানে জেড সমান কত, মাইনাস মাইনাস কেটে গেল, জেড সমান 11। তাহলে এই জেডটা কি, এই জেডটা হচ্ছে বড় সংখ্যাটা, তা আমাকে চেয়েছে কি, তবে বড় সংখ্যাটি কত, দেখো বড় সংখ্যা চেয়েছে, তো বড় সংখ্যায় বের করে ফেলেছি, তো আর কিছু ঝামেলা নেই, তো রাইট অ্যান্সার কী হবে, অপশান নাম্বার এ ইজ আ রাইট অ্যান্সার। তো এই তো অঙ্ক, এইগুলো সিজিএলে আসে, এই টাইপের অঙ্কই আসে। তো যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকে, দেখো বারবার বলি নলেজ ইজ পাওয়ার, তোমার যদি নলেজ ঠিক থাকে তাহলে কোনো অঙ্কের ট্রিক্স লাগে না, তোমার নলেজই ট্রিক্স। ক্লিয়ার? তো চলো পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো এইটা আমি করাবো না, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, কেননা এই টাইপের অঙ্ক এর আগেও করেছি, আসলে এটা হোমওয়ার্ক দেওয়ার জন্যই আমি এটা তোমাদের রেখেছি এই 19 নম্বর। তার মানে এই পার্টে কিন্তু আমি 4টে হোমওয়ার্ক দিলাম, প্রথম দিকে 2টো দিয়েছি। ওকে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা তোমরা জানো কি n+1/2। ওকে, আর দ্বিতীয় হোমওয়ার্ক কী আছে, প্রথম 1947টি জোড় সংখ্যার গড়। তো 1947টি জোড় সংখ্যার গড় নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে করবে, তোমরা জানো কী হবে। আচ্ছা, এটা কি বলে দেবো, এটা একটুখানি বলে দিই, নাহলে হয়তো গণ্ডগোল করতে পারো। তো এটার ফর্মুলা হচ্ছে, মনে রাখবে, যদি বলা হয় যে জোড় সংখ্যার গড়, অর্থাৎ সিম্পলভাবে বললে, দেখো এটার হিসাবটা তোমাকে বলে দিই, তাহলে তুমি আরও বুঝতে পারো। আমি যদি 1947 আমি ছেড়ে দিলাম, আমাকে বললো যে প্রথম 3টি জোড় সংখ্যার গড়, তাহলে প্রথম 3টি জোড় সংখ্যা কী কী তোমরা বলো তো। 2, 4 আর 6, এই 3টি তো প্রথম জোড় সংখ্যা। তাহলে এদের যদি গড় করি কত পাবো, তাহলে এই 3টেকে যোগ করব, যোগ করে কত বেরোবে, যোগ করে হচ্ছে 6 আর 10 আর 2 12, তাহলে 12/3 অর্থাৎ 4। তার মানে একটা কি পেলাম, আমার যদি প্রথম 3টে সংখ্যা হয়, অর্থাৎ 2, 4, 6, প্রথম যদি 3টে সংখ্যা হয়, তাহলে নাম্বার কত, এন সমান কত, তাহলে n সমান 3, কেননা 2, 4, 6 3টে সংখ্যা। তাহলে তার যে জোড় সংখ্যার গড় বেরোয়, মানে প্রথম 3টে সংখ্যা যদি জোড় হয়, তার গড় সমসময় 4 বেরোবে, 3টে সংখ্যার ক্ষেত্রে 4 বেরোবে। তাহলে যদি বলি প্রথম 4টে সংখ্যার, তাহলে সেক্ষেত্রে কি 5 বেরোবে। আচ্ছা দেখি, যদি 5 বেরোয় তাহলে তো এটা মুখস্থ হয়ে যাবে, তো অঙ্ক এই টেকনিকেই চলবে। তাহলে দেখি প্রথম তোমার 3টে সংখ্যার দেখা গেল তোমার 4 বেরোলো, তোমার জোড় সংখ্যা কী বললাম, প্রথম 3টি জোড় সংখ্যার গড় 4 বেরিয়েছে। তাহলে এবার দেখি প্রথম 4টে জোড় সংখ্যার গড় কত বেরোয়, যদি 5 বেরোয় তাহলে দেখো 4 বেরোলে 4-এর জন্য 5 হবে। ক্লিয়ার? তাহলে দেখি, তাহলে প্রথম 4টি, তাহলে কী হবে, 2, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই, দেখো প্রথম 4টি হচ্ছে 2, 4, 6, 8, তাহলে এদের যোগ করি, যদি যোগ করি তাহলে দেখো তো কত হয়, এদের যোগ করলে 4 আর 2 6, 6 12 আর 8 হচ্ছে 20, তাহলে 20 কটা সংখ্যা টোটাল হচ্ছে 4টে সংখ্যা, তাহলে 4টে সংখ্যা দিয়ে করলে কত হয়, 5 হয়। তাহলে আমি একটা জিনিস কী পেলাম, এইখান থেকেই কিন্তু ফর্মুলা আসে, ফর্মুলা আর কিছু না, দেখো এর ফর্মুলাই হচ্ছে, দেখো এইখান থেকেই ফর্মুলা চলে এসছে, কী জানো, যে প্রথম যদি দেয় প্রথম n সংখ্যক জোড়, মানে n জোড় সংখ্যার গড় হচ্ছে স্বাভাবিক, n জোড় সংখ্যার গড় হচ্ছে 1 মানে 2 + 4 + ... n × n+1 হয়, অর্থাৎ 2n হয়। তো 2n প্লাস, তোমরা বুঝবে না তো এর সংখ্যার পরে বুঝতে পারবে, এটা দিলেই বুঝবে, অসুবিধা নেই, লিখে দিলেই বুঝবে। তো এটার ফর্মুলা হয় n+1, ঠিক আছে, এটার ফর্মুলা এইখান থেকেই ফর্মুলা আসে, কেননা আমি যখন 4টে মান নিচ্ছি তখন কি হচ্ছে, 1 যোগ আসছে, মানটা যখন মান বেরোচ্ছে 1 যোগ আসছে, তাই ফর্মুলাটা হচ্ছে n+1। ক্লিয়ার? তার মানে এর যে মানটা বেরোবে, এর মানটা চোখ কান বুঝে, যারা এই ফর্মুলা বুঝতে পারবে না, চোখ কান বুঝে 1947 দিলে হবে, অ্যান্সার হবে 1948। যদি 2047 দিত তাহলে 2048 হতো, যদি 1949 দিত তাহলে 1950 অ্যান্সার হতো, 1 বেড়ে যাবে। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেশনটা তোমরা উপভোগ করেছো, যে ম্যাথ সেট নিয়ে ম্যাথের উপর যে চ্যাপ্টার ভিত্তিক যে সেট আমি তোমাদের দিচ্ছি, পার্ট 1 পার্ট 2 দুটো দেওয়া হয়ে গেল। ওকে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, দেখো লাইক করলে আমি বুঝতে পারি যে হ্যাঁ সবাই অনেকের ভালো লাগছে এটা, আর কমেন্ট করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব
পরবর্তী যদি দেখি আরও কিছু দরকার পড়ে তাহলে পার্ট 3 আনবো, না হলে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে আসবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।